তো হ্যালো বন্ধুরা, স্বাগত আমার ইউটিউব চ্যানেলে। তো আজকে আমি তোমাদেরকে যে জজ ঘূর্ণিঝড় বা ইয়াস সাইক্লোন সেই ব্যাপারটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করে নেব। কিছু ভুলভ্রান্তি হলে আমাকে ক্ষমা করে দেবেন, কারণ আমি একজন স্টুডেন্ট, আমি একজন নর্মাল জিওগ্রাফি স্টুডেন্ট, আমি কোনো আবহাওয়াবিদ বা ক্লাইমেটোলজিস্ট নই। তো সুতরাং তো দেখা যাক, আমি তোমাদের সামনে এই ব্যাপারটা খুব সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করব। তো তোমরা গোটা ভিডিওটা দেখো এবং শেষে আমাকে কমেন্টে জানাবে যে তোমরা ব্যাপারটা ক্লিয়ার কি ক্লিয়ার না। তো প্রথমে আমি আসছি আমাদের যে আইএমডি অর্থাৎ ইন্ডিয়ান মেট্রিওলজিক্যাল ডিপার্টমেন্ট, ঠিক আছে, সেই যে ইন্ডিয়ান মেট্রিওলজিক্যাল ডিপার্টমেন্ট কতগুলো ক্রাইটেরিয়া দিয়েছে, অর্থাৎ আমাদের যে ভারত মহাসাগর বা বঙ্গোপসাগর, আরব সাগরে এইখানে যে ঘূর্ণিঝড়গুলো সৃষ্টি হয় সেই ঘূর্ণিঝড়গুলোকে ক্লাসিফাই করার জন্য, অর্থাৎ তার যে কত তার যে স্পিড, সেই স্পিড অনুযায়ী তার যে ক্লাসিফিকেশন ব্যাপারটা, অর্থাৎ সে কতটা তীব্র বা কতটা কমজোর, সেই ব্যাপারটাকে জানার জন্য আমাদের একটা ক্লাসিফিকেশন প্রোভাইড করা হয়েছে। অর্থাৎ এটা আমি ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টেরই একটা আর্টিকেল থেকে, অর্থাৎ একটা রিসার্চ পেপার থেকে নামিয়েছি। সুতরাং সেগুলো এখানে আছে, আমি এগুলো এক্সট্রাক্ট করে নিয়েছি কারণ তোমাদের বোঝাতে সুবিধা হবে, অর্থাৎ বলতে আমার সুবিধা হবে তার জন্য। তো এখানে দেখো কি লেখা আছে, ক্রাইটেরিয়া ফর ক্লাসিফিকেশন অফ সাইক্লোন ডিস্টারবেন্স ওভার দ্য নর্থ ইন্ডিয়ান ওশেন, অর্থাৎ উত্তর ভারত মহাসাগরের ওপরে, অর্থাৎ এই বঙ্গোপসাগর, আরব সাগর, এইখানে যদি কোনো সাইক্লোন হয়, সেই সাইক্লোনটাকে যদি আমরা ক্লাসিফিকেশন করতে চাই, অর্থাৎ তার জন্য দেওয়া আছে। তো এখানে দেখো 8টা ক্লাসিফিকেশন সৃষ্টি হয়েছে তখন যখন এর গতিবেগটা 31 কিলোমিটার পার ঘন্টা বা 17 নটস থাকবে। একে আমরা ডিপ্রেশন বলবো বা নিম্নচাপ বলবো। তখন আমরা কখন বলবো, যখন এর যে গতিবেগ সেটা 31 থেকে 49 কিলোমিটার পার ঘন্টা থাকবে। একে ডিপ ডিপ্রেশন বলবো। 8টা দেওয়া আছে, এদের মধ্যে সব থেকে যে এক্সটেন্সিভ সুপার সাইক্লোন স্ট্রোম সেটা হচ্ছে 120 নট বা এটা হচ্ছে 222 কিলোমিটার পার ঘন্টা যে গতিবেগ, সে গতিবেগটা হবে। তো তোমরা এখান থেকে এটা দেখে নিও। এটা দেখানোর প্রথমে এটা দেখানোর কারণটা কি, কারণ আমরা আলোচনা করতে চলেছি আজকে ইয়াস যে সাইক্লোন, সেই ইয়াস সাইক্লোনটার ব্যাপারে। তো ইয়াস সাইক্লোনটার ব্যাপারে আলোচনা করতে গেলে তোমাদেরকে এই ব্যাপারটা প্রথমে জানতে হবে, তবে তোমরা ইয়াসের যে গতিবেগ সেই গতিবেগটার সাথে তোমরা বুঝতে পারবে। তো এবার আসি আমি যে ইয়াস, অর্থাৎ আমাদের যে জস ঘূর্ণিঝড়টা বা ইয়াস ঘূর্ণিঝড়টা বঙ্গোপসাগরের ওপরে দেখা দিয়েছে এবং তার যে ফোরকাস্ট করা হয়েছে, সেটা করা হয়েছে, ফোরকাস্টটা আমাদের যে স্পিড অনুযায়ী করা হয়েছে। তো ওই ব্যাপারটা আমাদের যে আইএমডি কৃত যে ক্লাসিফিকেশন, সেই ক্লাসিফিকেশন থেকে নেওয়া। তো এই ব্যাপারটার সঙ্গে আমি কম্পেয়ার করার জন্যই তোমাদের প্রথম এই ব্যাপারটা দেখিয়ে দিলাম। তো এখানে দেখো প্রথমে 24 তারিখ ডেট দেওয়া আছে, পজিশন অর্থাৎ ল্যাড লং দেওয়া আছে, সেটা আমরা ইগনোর করবো। যাই হোক, এখানে দেখা আছে, তোমরা দেখে নেবে সেই ব্যাপারটা, পরে বলছি আমি এটা। ম্যাক্সিমাম সাস্টেন উইন্ড সারফেস, এখানে দেখো লেখা আছে কিলোমিটার পার ঘন্টার যে উইন্ড গতিবেগ, সেই গতিবেগটা, আর ক্যাটাগরি অফ সাইক্লোন যেভাবে ভাগটা করা হয়েছে সেই ভাগটা। তো এখানে প্রথমেই দেখো যে 24 তারিখে অর্থাৎ হচ্ছে আমাদের আজকে এই ব্যাপারটা সাইক্লোনিক স্ট্রোমের আকার নেবে। সাইক্লোনিক স্ট্রোমের কি ব্যাপারটা, কত কিলোমিটার পার ঘন্টা, 60 থেকে 70 কিলোমিটার থেকে 80ও যেতে পারে, ঠিক আছে। তো এখানে 60 থেকে 70 কিলোমিটার, আমরা ওই টেবিলটা একবার মিলিয়ে নেবো, 60 থেকে 70 কিলোমিটার কোন ক্যাটাগরির মধ্যে ফেলা হয়েছে, ঠিক আছে। তো দেখো তোমরা এখানে দেখতে পাচ্ছ 50 থেকে 61 হচ্ছে ডিপ ডিপ্রেশন, আর দেখো সাইক্লোনিক স্ট্রোম হচ্ছে তোমার 62 থেকে 88। তাহলে ওখানে কত ছিল, 60 থেকে 90, 60 থেকে 80 ছিল, তাহলে 88, তাহলে এর মধ্যেই পড়ছে, তার জন্য এটাকে আমরা সাইক্লোনিক স্ট্রোম হিসেবে ভাগ করেছি। তারপর দেখো 70 থেকে 80, ঠিক আছে, সেটা 90 যেতে পারে, ফোরকাস্টে এভাবেই করা হয়েছে। তো সেই ব্যাপারটাও দেখো আমাদের। তো এখানে দেখলাম প্রথমে কি দেখলাম, এটা আমরা যে এটা 62 থেকে 88, তো 62 থেকে 88 মানে হচ্ছে 90-এর মধ্যেই হচ্ছে, তার জন্য এই ব্যাপারটাকে আমরা সাইক্লোনিক স্ট্রোম নাম দিয়েছি। এই দুটো ব্যাপার, এগুলো 6 ঘন্টার গ্যাপে করা হয়েছে। আবার 24 তারিখ যে এই ফোরকাস্টটা করা হয়েছে, এই ফোরকাস্টটায় দেখো এর যে, অর্থাৎ আজকেই এর যে গতিবেগ, সে গতিবেগটা কিন্তু 90 থেকে 100 কিলোমিটার বা 110 কিলোমিটার পার আওয়ার ঘন্টা, এটা দেখা যাবে। তো এই ব্যাপারটা দেখো, সেভারি ক্লোনিক স্ট্রোম হচ্ছে তোমার 89 থেকে 117 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে। তো এখানে কত আছে, এখানে দেখো 90 থেকে 110 আছে। তো বুঝতে পারলে ওইখান থেকে এই ব্যাপারটা নেওয়া হয়েছে। তো দেখো এখানে যে ডেট ওয়াইজ আছে, আমি আর ওখানে দেখাচ্ছি না, তোমরা চাইলে সেটার সাথে পজ করে করে মিলিয়ে নিতে পারো, ঠিক আছে। তো এই যে 25 তারিখ অর্থাৎ 25/5/21, তখন এর গতিবেগটা কত হবে, তখন এর গতিবেগটা দেখো এখানে লেখা আছে 130 থেকে 40 কিলোমিটার পার আওয়ার, যেটা হচ্ছে ভেরি সেভারি সাইক্লোনিক স্ট্রোম, ঠিক আছে। তারপরে আবার দেখো এটা হচ্ছে 25 তারিখে আর একটা ফোরকাস্ট করা হয়েছে, যেটাতে আছে 145 থেকে 155 কিলোমিটার পার ঘন্টা। এটা হচ্ছে কি, এটা হচ্ছে এটাও ভেরি সেভারি স্ট্রোম। তো এইভাবে 25 তারিখ, 26 তারিখ এবং 27 তারিখ যে ব্যাপারটা, যে 26 তারিখ সব থেকে এটা ম্যাক্সিমাম হবে। তো 26 তারিখে এটা দেখা যাচ্ছে দেখো 120 থেকে 130 থেকে 145 অবধি যেতে পারে, ঠিক আছে, 145 অবধি যেতে পারে এবং কিলোমিটার পার ঘন্টা, সেটা হচ্ছে একদম ভেরি সেভারি সাইক্লোন
সাইক্লোনিক স্ট্রোম, ঠিক আছে এই ব্যাপারটা তাহলে সব থেকে বেশি হবে কিন্তু 26 তারিখে। এবার 26 তারিখের পরই এই ব্যাপারটা, এই সাইক্লোনটা, ইয়ার সাইক্লোনটা বা জর্জ সাইক্লোনটা সেটা স্থলভাগের ভেতরে প্রবেশ করে যাবে, ঠিক আছে। এবার স্থলভাগের ভেতরে প্রবেশ করে গেলে কি হয় তোমরা জানো যে একটা ঘূর্ণিঝড়ের, বা যারা জানো না তারা জেনে নাও, সংক্ষেপে বলছি, ডিটেলসে বলতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে। একটা ঘূর্ণিঝড়ের যতক্ষণ, মানে এগুলো হচ্ছে সব ট্রপিক্যাল সাইক্লোন, আর ট্রপিক্যাল সাইক্লোনের ব্যাপারটা হচ্ছে সেটা যে সমুদ্র, সেই সমুদ্রতে সৃষ্টি হবে। এবার সমুদ্রতে যদি সৃষ্টি হয়, সমুদ্র থেকে সেটা এগোতে এগোতে মানে কোনো একটা টাইম যে স্থলভাগে যাবে, যখন স্থলভাগে গেলে সে আর সেই শক্তিটা পাবে না, তো সেই শক্তি নিত সমুদ্রের যে লিনটা, সমুদ্রের যে জলীয় বাষ্প, সেই জলীয় বাষ্পের যে লিন তাপ, সেখান থেকে সেই শক্তিটা পেত। এবার সেই শক্তিটা সে ওখান থেকে যখনই পাবে না, স্থলভাগে পৌঁছে গেলে, যার ফলে সে ক্রমাগত দুর্বল হয়ে যাবে, এবং যার ফলে সেই যে নিম্নচাপটা ছিল বা সেই যে ডিপ্রেশনটা ছিল, সেই ডিপ্রেশনটা আস্তে আস্তে আমাদের যে চারপাশের আবহাওয়া, সেই চারপাশের আবহাওয়ার সাথে মিশে যাবে এবং এটা নর্মাল অবস্থা হয়ে যাবে, সব মানে ঠিকঠাক হয়ে যাবে এই ব্যাপারটা। যার ফলে আমাদের 26 তারিখে যে ফোরকাস্ট করা হয়েছে সেটা হচ্ছে সব থেকে হাইয়েস্ট, এখানে ভেরি সেভারি সাইক্লোনিক স্ট্রোম, ঠিক আছে এই ব্যাপারটা। এছাড়াও এখানে আমাদের দেখো 27 তারিখে ব্যাপারটা অনেকটাই কমে আসছে, ঠিক আবার প্রথমের থেকেও কম, 55 থেকে 65 কিলোমিটার ঘন্টা ডিপ ডিপ্রেশন, এবং 27 তারিখে আর একটা করা হয়েছে 35 থেকে 45 কিলোমিটার পার ঘন্টা, এটা যে ডিপ্রেশন, অর্থাৎ আস্তে আস্তে ব্যাপারটা নর্মাল হয়ে যাবে। তো এই ব্যাপারটা হচ্ছে তোমাদের এয়ার সাইক্লোনের যে গতিবিধির যে ফোরকাস্ট, সেই ফোরকাস্টটা আমি তোমাদেরকে এতক্ষণ বললাম। এবার এই যে ফোরকাস্ট, অর্থাৎ এই যে সাইক্লোনিক স্ট্রোম, সেটা কতটা বিধ্বংসী, অর্থাৎ তার যে বিধ্বংসী ক্ষমতা কতটা, সেটা হলে তার কি কি হতে পারে ক্ষতি, এবং তার যে অ্যাকশন, কি কি অ্যাকশন প্ল্যান আমাদের নেওয়া উচিত, সেই ব্যাপারটা তোমাদেরকে এরপর আমি দেখিয়ে দিই। তারপরে আমি আসছি আরও ডিটেলসে। তো এখানে দেখো লেখা আছে স্ট্রোম ইন্টেন্সিটি, এক্সপেক্টেড ড্যামেজ অ্যান্ড সাজেস্টেড অ্যাকশন, অর্থাৎ এই যে স্ট্রোম ইন্টেন্সিটি মানে তার যে ইন্টেন্সিটি কত থেকে কত হলে, এই যে ভাগগুলো ক্লাসিফিকেশানগুলো ছিল আমাদের, সেই ক্লাসিফিকেশানগুলো কত থেকে কত হলে কী কী ড্যামেজ হতে পারে এবং তার জন্য আমরা কী কী অ্যাকশন নিতে পারি। তাকে দেখো প্রথমে এখানে আছে ডিপ ডিপ্রেশন, যখন 50 থেকে 61 কিলোমিটার পার ঘন্টা, নটসটা আমি ইগনোর করছি, তবে নটসে প্রকাশ করা হয়, তোমাদেরকে সহজ ভাষায় বলছি আমি, 50 থেকে 61 কিলোমিটার পার ঘন্টা এই ব্যাপারটা যদি যখন হবে, অর্থাৎ ডিপ ডিপ্রেশন, তখন হবে মাইনর ড্যামেজ, অর্থাৎ ড্যামেজ সেরকম কিছু হবে না, খুবই অল্প ড্যামেজ হবে, টু লুজ অ্যান্ড আনসিকিউর স্ট্রাকচার, অর্থাৎ স্ট্রাকচার খুবই মাইনর ড্যামেজ হবে। এখানে কি কি সাজেস্ট করা হয়েছে দেখো, ফিশারম্যান অ্যাডভাইস নট টু ভেঞ্চার ইনটু দ্য ওপেন সি, অর্থাৎ যে সমস্ত ফিশারম্যান বা জেলে যারা মাছ ধরতে যায়, তারা তো সমুদ্রে মাছ ধরতে যায়, তাদেরকে সমুদ্রে যেতে মানে হচ্ছে বারণ করা হচ্ছে এই ব্যাপারটা। যখন সাইক্লোনিক স্ট্রোম, অর্থাৎ ওর থেকেও যখন বিধ্বংসী হবে 62 থেকে 87 কিলোমিটার পার ঘন্টা, তখন কি হবে দেখো, ড্যামেজ টু টেচ হার্টস, ব্রেকিং অফ ট্রি ব্রাঞ্চ, কজিং মাইনর ড্যামেজ টু পাওয়ার অ্যান্ড কমিউনিকেশন লাইন্স। তো এই ব্যাপারটাতে কি লেখা আছে, ব্যাপারটাতে লেখা আছে তোমাদের দেখো, প্রথমেই যে সমস্ত ছোটো ছোটো ঘর আছে, সেই মানে কুঁড়ে ঘর, সেইগুলোতে ধ্বংস, মানে সেগুলোতে আঘাত আনবে এগুলো। এছাড়াও তোমাদের যে গাছের যে ব্রাঞ্চ, ডাল, সেই ডাল ভেঙে যাবে। এছাড়াও কস্টিং মাইনর ড্যামেজ অফ পাওয়ার কমিউনিকেশন লাইন, অর্থাৎ পাওয়ার কমিউনিকেশন আমাদের যে সমস্ত লাইন আছে যেগুলো দিয়ে কানেকশন যায়, সেই সমস্ত কানেকশন বা আমাদের যে ইলেকট্রিক তার, সেই সমস্তগুলো ছিঁড়ে যাবে। এখানে কি লেখা আছে, টোটাল সাসপেনশন অফ ফিশিং অপারেশন, মানে একদমই বারণ করে দেওয়া হয়েছে যে কোস্টাল এরিয়াতে যারা মাছ ধরতে যায়, যে সমস্ত জেলা, তাদেরকে পুরোপুরি বারণ, ওখানে যাওয়া যাবে না। এবার যখন সেভারি, তাহলে আমরা দেখলে আমাদের কিন্তু এই যে এয়ার সাইক্লোনটা, এই সেভারি আর এদিকে হচ্ছে ভেরি সেভারি সাইক্লোনিক স্ট্রম, এই দুটোতেই মানে হচ্ছে সব থেকে হাইস্ট আছে আমাদের ভেরি সেভারি সাইক্লোনিক স্ট্রম। তো বুঝতে পারছো কতটা বিধ্বংস হতে চলেছে। তো এই সেভারি সাইক্লোনিক স্ট্রম যেটা আছে, সেটা হচ্ছে দেখো তোমাদের এক্সটেন্সিভ ড্যামেজে প্রচুর পরিমাণে ড্যামেজ হবে। কী কী আছে সেটা তোমরা এখানে আমি বলে দিই সংক্ষেপে। মাইনর ড্যামেজ অফ পাওয়ার কমিউনিকেশন লাইনে ড্যামেজ হবে, ঠিক আছে, গাছপালা ভেঙে যাবে এই ব্যাপারটা। ফ্লাডিং অফ এক্সপেক্ট রুটস, এবং যে সমস্ত ওই মানে উপকূলের কাছাকাছি জায়গাগুলো আছে সেখানে বন্যা হয়ে যাবে, অর্থাৎ সেই যে সমুদ্রের জল বা সেগুলো উঠে চলে আসবে। তো এখানে কি লেখা আছে দেখো, টোটাল সাসপেন্স অফ ফিশিং অপারেশন, একদম মানে মাছ ধরতে যাওয়া বারণ। কোস্টাল হামলেট ডিওয়েলার্স টু বি মুভ সেফার প্লেস, মানে যে সমস্ত মানুষরা এই কোস্টাল উপকূল এরিয়ায় বসবাস করে তাদেরকে ওখান থেকে তুলে নিয়ে গিয়ে অন্য জায়গায় রাখতে হবে। পিপল ইন এফেক্টেড এরিয়া টু রিমেন ইনডোর্স, ঠিক আছে, এবং যে সমস্ত মানুষরা ওখানে থেকে যাবে, মানে তুলে নেওয়া যাবে না, অতজনকে তো মানে স্থানান্তরিত করা সম্ভব না, ওদের কাছাকাছি যারা 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 থাকবে একদম কোস্টালে তাদেরকে স্থানান্তরিত করা হবে। তো তাদেরকে কি করা হবে, তাদেরকে কি বলেছে এখানে, পিপল ইন অ্যাফেক্টেড এরিয়া টু রিমেন ইনডোর, তাদেরকে ঘরের ভেতরে থাকতে বলা হয়েছে। এবার হচ্ছে দেখো ভেরি সেভারি সাইক্লোনিক স্টর্ম, যেটা আমাদের হাইয়েস্ট অর্থাৎ রিয়াস বা জজ সাইক্লোনের ক্ষেত্রে হবে। এখানে দেখো কি কি লেখা আছে, এক্সটেন্সিভ ড্যামেজ, ঠিক আছে, হাউস মানে হচ্ছে এরকম প্রচুর পরিমাণে ড্যামেজ হবে। পার্সিয়াল ডিস্ট্রাকশন পাওয়ার অ্যান্ড কমিউনিকেশন লাইন, পাওয়ার কমিউনিকেশন লাইনের ডিস্টারবেন্স হবে। মাইনর ডিস্ট্রাকশন রেল অ্যান্ড রোড ট্রাফিক, রোড রাস্তা এবং রেল এগুলোতেও সমস্যা দেখা দেবে।
তো এই সমস্ত সমস্যাগুলো হবে। ডেব্রিস অর্থাৎ তোমাদের যে ওই ধস, ঠিক আছে, ধস নামবে। ফ্লাডিং অফ এক্সকেপ রুট যে সমস্ত রাস্তাগুলোই মানে রাস্তা বাস্তা আছে উপকূলের কাছে, সেগুলোতে প্রচুর পরিমাণে ফ্লাডিং হবে অর্থাৎ বন্যা হবে। ঠিক আছে, এখানে কি লেখা আছে দেখো, কি কি অ্যাকশন প্ল্যান নেওয়া যেতে পারে। টোটাল সাসপেনশন অফ ফিশিং অপারেশন, পুরো মাছ ধরা একদমই বন্ধ, কারণ সেই সময় সমুদ্রে মাছ ধরতে যাওয়া মানে জীবনের রিস্ক মানে একদম শেষ হয়ে যাবে আর কি। জুডিশিয়ান্স রেগুলেশন অফ রেল রোড ট্রাফিক পিপল ইন অ্যাফেক্টেড এরিয়া টু রিমেন ইনডোর, যে সমস্ত মানুষরা অ্যাফেক্টেড মানে কিছু মানুষকে তোমার মানে ইনডোরেই থাকতে বলা হয়েছে, এবং জেলেদেরকে পুরো মাছ ধরতে যাওয়া বারণ। এছাড়াও যে সমস্ত রেল রোড তারও জন্য ব্যবস্থা নেওয়া, এই ব্যাপারগুলো তোমাদের এখানে বলা হয়েছে। এরপরে দেখো একদম যেগুলো পুরো একদম মানে হাইস্ট লেভেলে আছে, সাইক্লোনিক স্ট্রম আর সুপার সাইক্লোনিক 222 কিলোমিটার পার ঘন্টা এবং এই 168 থেকে 221 কিলোমিটার পার ঘন্টা। এখানে যেগুলো আছে একদমই পুরো একদম তোলপাড় করে দেবে এই ব্যাপারগুলোতে। তো এখানে কী কী আছে দেখো, আমি পড়ে শোনাচ্ছি কী কী অ্যাকশন প্ল্যান নেবে, তোমরা এখান থেকে দেখে নেবে। আমাদের আজকে ইয়াস যেহেতু আলোচনার বিষয়, যেহেতু আমি আর এই দুটো খুব মানে পড়ে টাইম ওয়েস্ট করছি না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তোমরা যদি চাও আমি আরও ডিটেলসে একদিন এটা নিয়ে আলোচনা করব। তো এখানে দেখো টোটাল সাসপেনশন অফ ফিশিং অপারেশন, ঠিক আছে, লার্জ স্কেল ইভ্যালুয়েশন অফ কোস্টাল পপুলেশন থেকে মানুষকে একদম প্রচুর পরিমাণে তুলে নিয়ে যেয়ে অন্য জায়গায় রাখতে হবে সেফ প্লেসে। টোটাল সাসপেনশন অফ রেল রোড সব ব্লক মানে সেখানে সব বন্ধ করে দেওয়া হবে, সেখানে কোনো কিছু মানুষ যেন না থাকে। পিপল ইন অ্যাফেক্টেড এরিয়া টু রিমেন ইনডোর, এছাড়াও যে সমস্ত অ্যাফেক্টেড এরিয়া আছে সেখানে মানুষজনকে ঘরের ভেতরে থাকতে বলা হচ্ছে, যাদেরকে নিয়ে যাওয়া যাবে না। তো এই ব্যাপারটা ছিল। তো এই ব্যাপারটা নিয়ে আরেকটা দেখো, এই চার্টের আকারে যদি আমি বলি যে ড্যামেজের ব্যাপারটা, সেই ড্যামেজের ব্যাপারটা যদি এই চার্টের আকারে বলি, তাহলে এই দেখো সাইক্লোন কী কী করতে পারে। এক স্ট্রম সার্চ উইন্ড আর রেন, ঠিক আছে, একদম প্রচুর ঝোড়ো হাওয়া বাতাস প্রবাহিত হতে পারে। স্ট্রম মানে তো একদমই বিধ্বংসী হাওয়া, আর দিকে হচ্ছে রেন, বৃষ্টি হবে, ঠিক আছে, এই ব্যাপারগুলো এর সাথে যুক্ত। তা যে ব্যাপারটা হচ্ছে তোমার ফ্লাড অফ কোস্টাল এরিয়ায় ফ্লাড হবে, বন্যা হবে। ইরোশন অফ বিচে যে বীজগুলো আছে সেই বীজগুলোতে ক্ষয় হবে, অর্থাৎ যেগুলো ধস নামবে। লস অফ সয়েল ফার্টিলিটি ফ্রম স্যালাইন ইনটিউশন, এবং সেখানে যে মানে মাটি, সেই মাটির কী হবে, মাটি এখানে লেখা আছে দেখো, এই যে স্যালাইন ইনটিউশন মানে হচ্ছে যে লবণের উৎসরোত হবে, ঠিক আছে, সেখান থেকে ইনটিউশন হবে, তার ফলে সয়েল ফার্টিলিটি কমে যাবে, ঠিক আছে। এছাড়াও দেখো এদিকে তোমার আছে উইন্ড, প্রচণ্ড যদি বাতাস বয় তাহলে কী হবে, ড্যামেজ টু স্ট্রাকচার অর্থাৎ গাছপালা ভেঙে যাবে, যে সমস্ত ছোটোখাটো ঘর বাড়ি আছে সেগুলো উড়ে যাবে। লস অফ পাওয়ার কমিউনিকেশন, মানে যে সমস্ত ইলেকট্রিক তার বা তোমার আরও যে সমস্ত তার বা কমিউনিকেশন থাকে সেগুলো সব ছিঁড়ে যাবে, পোল ভেঙে যাবে। ইঞ্জুরিস অ্যান্ড লস লাইফ, মানুষজন মারা যাবে, ঠিক আছে। ডিস্ট্রাকশন অফ ক্রপস ভেজিটেশন লাইফ স্টক, এই সমস্ত ব্যাপারগুলো হবে। এছাড়াও রেন, প্রচুর পরিমাণে বৃষ্টি হয়, সেই বৃষ্টিতে কী হবে, কন্টামিনেশন অফ ওয়াটার সাপ্লাই সিস্টেম, ল্যান্ড সাবসিডেন্স অ্যান্ড মানে হচ্ছে ভূমিধস, ফ্লাডিং অফ ইনল্যান্ড এরিয়া, এবং যে সমস্ত স্থলভাগ আছে সেখানে বন্যা হবে, ব্যাপারগুলো এখানে যুক্ত আছে। তো এবার আমি আসছি তোমাদের যে ইয়াস সাইক্লোনটি, সেই ইয়াস সাইক্লোনটির যে ফোরকাস্ট করা হয়েছে সেই ফোরকাস্টের ব্যাপারে। তো চলো এই ব্যাপারটা দেখে নেওয়া যাক। তো প্রথমেই আসছি দেখো, এই ব্যাপারটা যে ফোরকাস্ট করা হয়েছে, ঠিক আছে, সেই ফোরকাস্টে দেখো এই যে কালো রঙের যে ইয়েটা আছে, অর্থাৎ এখান থেকে এতটা তোমরা দেখতে পাচ্ছ, মাউস পয়েন্টারটা দেখাচ্ছি, এখান থেকে এতটা যে ব্যাপারটা আছে সেটা দেখো অবজার্ভ ট্র্যাক, অর্থাৎ এই জিনিসটা লক্ষ্য করে আমাদের যে আবহাওয়াবিদ বা মেট্রিওলজিস্ট, অর্থাৎ আমাদের যে ইন্ডিয়ান মেট্রিওলজিক্যাল ডিপার্টমেন্ট, ঠিক আছে, সেই ব্যাপারটা কী হয়েছে, এইটুকু অবজার্ভ করা হয়েছে এবং বাকিটা তোমাদের ফোরকাস্ট করা হয়েছে। যে রেড রঙের লাইনটা সেটা এখান থেকে এর যে ট্র্যাক, সেই ট্র্যাক অনুযায়ী এটাকে আমাদের এক্সপেক্ট করা হয়েছে, ঠিক আছে, বা এটাকে ফোরকাস্ট করা হয়েছে। আর এই যে সবুজ অংশটা হচ্ছে তোমার জোন, অর্থাৎ এই জোনগুলোতে এফেক্ট করতে পারে, ঠিক আছে, এই ব্যাপারটা। তো এখানে কী লেখা আছে দেখো, 23-24 তারিখে এটাকে আমাদের অবজার্ভ করা হয়েছে, ঠিক আছে। 24 থেকে 26 নাগাদ এটা পুরো একদম ম্যাক্সিমাম এক্সটেন্সিভে যাবে, ঠিক আছে, একদম পুরো এই যে 26 পুরো একদম, এটা আমরা কি দেখলাম 26 তারিখ নাগাদ এটা সব থেকে সেফ পুরো ভেরি সেভারি সাইক্লোনিক স্ট্রমে পরিণত হবে, যার ফলে এই অংশটা কি হবে, দাঁড়াও, এই যে 26 তারিখ আমরা ওখানে দেখলাম ম্যাক্সিমাম এক্সটেন্সিভ। তো এই যে 26 তারিখ এই অংশটা মানে আমি ছোট করে জোন করলাম, মানে সব থেকে বিধ্বংসী যে, আরও ধরো এই জায়গাটা হবে, এই জায়গাগুলো এই যে জোনটা আছে এই জোনটা সব থেকে এফেক্টেড হবে বেশি, ঠিক আছে, এই জায়গাটা সব থেকে বেশি এফেক্টেড হবে।
তো সেই ব্যাপারটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এরপরে। এবার 27 তারিখে যেটা আরও স্থলভাগের দিকে যখন চলে যাবে, আমি যেরকম বললাম একটা ঘূর্ণিঝড় যদি বেশি স্থলভাগের দিকে চলে যায় তখন সে আর তার শক্তিটা পায় না, তো সমুদ্রের থেকে যে জলীয় বাষ্পের যে লিনতাপ থেকে শক্তিটা পেত সেই শক্তিটা আর পাবে না, যার ফলে সেটা আবার স্বাভাবিক অবস্থায় চলে আসবে এই যখন বেশি স্থলভাগের দিকে চলে যাবে। তো এবার দেখো এই ছবিটাই, এই যে কোন কোন মানে আমরা তো বললাম 26 তারিখে এটা পুরো একদম ম্যাক্সিমাম যে ড্যামেজ বা বিধ্বংসী ক্ষমতা সেটা নিয়ে প্রকট হবে আমাদের যে উপকূলবর্তী এরিয়ায়। তো কোন কোন উপকূলবর্তী এরিয়া এখানে পড়ছে দেখো, লাইনটা যদি এভাবে যায় তাহলে এখানে দেখো পশ্চিমবঙ্গ, এখানে দেখো উড়িষ্যা, আর এদিকে দেখো ঝাড়খণ্ড, ঠিক আছে। এই তিনটে রাজ্যের ওপর যে সমস্ত ডিস্ট্রিক্ট এই যে উপকূলবর্তী এরিয়ায় পড়ছে সব থেকে ম্যাক্সিমাম যে প্রভাব সেই প্রভাবটা কিন্তু এই এরিয়াটার ওপরে পড়বে। থেকে বেশি অ্যাফেক্টেড করবে তোমার এই জায়গাটা, অর্থাৎ এই যে কোস্টাল এরিয়া, এই কোস্টাল এরিয়ার এই অংশটুকু সব থেকে বেশি অ্যাফেক্টেড করবে। তো এখানে কি কি পড়ছে দেখো, এদিকে মেদিনীপুর পড়ে যাচ্ছে আমাদের এই জোনের মধ্যে, তারপরে এদিকে বালেশ্বর, এদিকে হচ্ছে তোমার এই কী হচ্ছে এটা, তাহলে এর যে জোনের ভেতরে এই যে জায়গাটা এই অংশটা হচ্ছে সব থেকে বেশি এফেক্টেড করবে, ঠিক আছে, এই যে এয়াস ঝড়টা অর্থাৎ ঘূর্ণিঝড়টা। তারপরে এটা কি হবে, তারপরে এটা তোমার এই দিক দিয়ে চলে গিয়ে তোমার এটা ঝাড়খণ্ডে অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গ উড়িষ্যার যে কোস্টাল এরিয়া সেই কোস্টাল এরিয়াতে সব থেকে বেশি এফেক্ট করে, অর্থাৎ সেটা 26 তারিখ করবে এবং 27 তারিখ আর 28 তারিখ নাগাদ এটা কি যেমন ফোরকাস্ট করা হয়েছে সেই হিসাবে এটা তোমাদের এইদিকে ঝাড়খণ্ড আর এই বিহারের দিকে চলে যাবে এবং যার ফলে আস্তে আস্তে সেটা তারপরে কমে যাবে। কিন্তু এই যে 26 তারিখ এই দিনটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, অর্থাৎ এই দিনে এই যে কোস্টাল এরিয়া কী কী যে বিধ্বংসী এরিয়া করবে, অর্থাৎ এই যে সবথেকে যারা কাছে আছে যে সমস্ত ডিস্ট্রিক্টগুলো সেই সমস্ত ডিস্ট্রিক্টগুলোতে কী যে তাণ্ডব ঘটাবে সেই ব্যাপারটা আমরা কেউই জানি না, অর্থাৎ সেই মতোই আমাদের সরকার ব্যবস্থা নিচ্ছেন, ঠিক আছে। তো এই ব্যাপারটা হচ্ছে আমাদের সাইক্লোন ইয়াস সম্বন্ধে একটা সংক্ষিপ্ত ধারণা। আশা